আমরা পড়বো। তো প্রথম ইকুয়েশনটা কি, আমরা যেটা গত ক্লাসে কনস্ট্রাকশনটা তোমরা একটু দেখে নিবা, লেকচারটা আশা করি দেখে নিছো। তো ওই লেকচারটা যদি আমরা ফলো করে দেখবো যে যেই স্পিডে আমাদের স্টেটর স্পিড, এটা হচ্ছে স্পিড অফ ফাই নেট, নেট যেটা ঘুরতেছিল, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল, তার স্পিড হচ্ছে এনএস। সেটাকে একটা সূত্র দিয়ে আমরা প্রকাশ করতে পারি 120 ইন্টু এ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, মানে আমাদের ক্ষেত্রে হচ্ছে সেটা 50 হার্জ হবে। আমাদের পাওয়ার সিস্টেমে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবিসি ফেজ যেটা আমরা সাপ্লাই দিচ্ছি তাদের ফ্রিকোয়েন্সি 50 হার্জ, তাহলে এই এফ হবে 50 হার্জ। আর পি হচ্ছে মেশিন যেটা আমরা ব্যবহার করলাম, মোটরের নাম্বার অফ পোলস, সেটাও তোমরা কনস্ট্রাকশনে দেখতে পাবা যে পোলস আমরা যে দুইটা পোল, চারটা পোল, ছয়টা পোল তৈরি করি, কিভাবে তৈরি করি। তো নাম্বার অফ পোলস হচ্ছে পি। এটা হচ্ছে আমাদের স্পাইনেটের স্পিডটা হবে এরকম। তো এই স্পিডটা কি, এটা হচ্ছে রোটেশন পার মিনিট, রোটেশন পার মিনিট, প্রতি মিনিটে সে কয়বার রোটেশন কমপ্লিট করে। সে যে এখানে ঘুরে, ফাইনেটটা ঘুরে এখান থেকে শুরু করে ঘুরে এভাবে করে ঘুরে আবার এখানে করে এখানে ফেরত আসে, এইটা এই একবার পুরাটা ঘুরে আসতে তার একটা সময় লাগে। তো প্রতি মিনিটে এভাবে সে কয়বার ঘুরে আসে সেটা হচ্ছে রোটেশন পার মিনিট, সেটাকে আমরা এনএস বলতেছি। সেটা 120 এফ বাই পি। এটাকে আমরা আরেকটা নাম বলি, সেটা হচ্ছে সিনক্রোনাস। এই নামটাতেই আমরা এরপরে ইউজ করবো, সিনক্রোনাস স্পিড, মেশিনের সিনক্রোনাস স্পিড, এই কথাটা বারবার বলবো। মেশিনের সিনক্রোনাস স্পিড হচ্ছে এটা এনএস। আচ্ছা, এখন এইটা তো এনএস গেল, আমাদের আরেকটা স্পিড আছে, সেটা হচ্ছে এই এনএসটাকে, এই যে ফাইনেটটাকে ফলো করতে যে ফাই আরটা, মানে রোটরের ফ্লাক্স, রোটর ফ্লাক্সটা করবে কি, এই ফাইনেটটাকে ফলো করতে ট্রাই করবে, যার কারণে রোটর রোটেশন হবে, রোটরটা আমাদের রোটেশন হবে। আচ্ছা, এখন এই ফাই আর এর স্পিডকে আমরা দেখছিলাম যে ফাই আর কখনোই এনএস এর সমান হবে না। এনএস সে ফাইনেটকে ক্যাচ করার ট্রাই করবে, বাট কখনোই পুরোপুরি ফাইনেটকে ক্যাচ করতে পারবে না। যদি ক্যাচ করে তাহলে মেশিনে আর ইনডিউস তৈরি হবে না, যার কারণে রোটরে কোনো কারেন্ট ফ্লো করবে না, যার জন্য ফাই আর তৈরি হবে না, এই প্রসেসটাই বন্ধ হয়ে যাবে। সেই কারণে এই ফায়ার কখনো এনএস এর সমান হতে পারবে না। ফায়ারের যে স্পিড থাকবে সেটাকে আমরা নাম দিচ্ছি, ফায়ার বলতে রোটরের যে স্পিড থাকবে সেটাকে আমরা এন আর বলি, কোন কোন বইতে এন এম ও বলা আছে, এন এম মানে মেকানিক্যাল স্পিড। সেইটা অবশ্যই লেস দেন এন এস হবে, কখনোই পুরাপুরি ক্যাচ করতে পারবে না। গ্রেটার হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ ওকে ফলো করেই তো ও ঘুরতেছে, এর চেয়ে বড় হয়ে গেলে কিভাবে হবে, ওর চেয়ে কম হবে, কখনোই ইকুয়ালেও পৌঁছাতে পারবে না। আচ্ছা, এখন আমরা একটা ইকুয়েশন, একটা প্যারামিটার নিয়ে আসি, একটা মেশিনের কন্ডিশন বোঝানোর জন্য একটা প্যারামিটার আনি, যেটাকে আমরা বলি স্লিপ স্পিড। এটা খুব কমই ব্যবহার করা হয় এই প্যারামিটারটা, সেটা হলো স্লিপ স্পিড মিন করে স্লিপ দুইজনের মধ্যে যে পার্থক্যটা তৈরি হলো, স্লিপ তৈরি হলো, সেটাকে বলে, সেটা হচ্ছে এনএস মাইনাস এন আর। রোটরের স্পিড, স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের স্পিড আর রোটরের স্পিডের ডিফারেন্সটাকে আমরা স্লিপ স্পিড বলি। খুব একটা সিগনিফিকেন্ট প্যারামিটার না, এটা খুব বেশি ইউজ হয় না বা খুব বেশি ইনফরমেশন ক্যারি করে না। যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্লিপ। স্লিপটা কি, স্লিপ ইকুয়াল টু হচ্ছে এন এস মাইনাস, যে ভোল্টেজ রেগুলেশনের যেমন একটা সূত্র ছিল, সবচেয়ে বেশি হাইয়েস্ট ম্যাক্সিমাম ভোল্টেজ মাইনাস, মানে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ, ঠিক সেরকমই একটা টাইপের ব্যাপার। এটাকে স্লিপকে কিন্তু অনেক সময় স্পিড রেগুলেশনও মাঝে মাঝে বলা হয়, বলতে পারি স্পিড রেগুলেশন। আচ্ছা, যাই হোক, সেটা বাদ দিই। আমাদের এনএস মাইনাস এনআর বাই এনএস ইন্টু 100%, পার্সেন্টেজে প্রকাশ করে স্লিপটাকে লেখা হয়। তো এটা হচ্ছে আমাদের স্লিপ। এখন আমরা কিছু জিনিস, আরেকটা জিনিস প্যারামিটার একটু বলবো। এই স্লিপটা সমান,
এটাও লেখা যায় যে স্লিপ সমান সমান, তো আমরা এখানে রোটেশন পার মিনিটের রেসপেক্টে রোটেশন পার মিনিট অফ ম্যাগনেটিক ফিল্ড, রোটেশন পার মিনিট অফ রোটর, রোটর কতবার ঘুরতেছে প্রতি মিনিটে, আর স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা প্রতি মিনিটে কতবার ঘুরতেছে তার রেসপেক্টে প্রকাশ করলাম। এই একই জিনিস আরেকটা প্যারামিটার দিয়ে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে ওমেগা এস মাইনাস ওমেগা আর বা ওমেগা এম। এটা কিন্তু মাঝে মাঝে দেখবা যে এন আর এর জায়গায় এন এম লেখা আছে, ওমেগা আর এর জায়গায় ওমেগা এম লেখা আছে। তো বই অনুযায়ী তোমরা একটু চেঞ্জ করে নিবা বা বুঝে নিবা। আচ্ছা, এটা ডিভাইডেড বাই ওমেগা এস। তো এখানে এই জিনিসগুলা কি, ওমেগা এস কি, ওমেগা আর কি, ইনটু 100%। আচ্ছা, এখন ওমেগা এস হচ্ছে এই যে রোটেশন হচ্ছে, যদি তুমি 1 মিনিটে তুমি রোটেশন দিচ্ছ, রোটেশন পার মিনিট মানে 1 মিনিটে তুমি এনএস বার রোটেশন দিচ্ছ, তাহলে 60 সেকেন্ডে তুমি রোটেশন দিচ্ছ এনএস বার, তাহলে 1 সেকেন্ডে দিচ্ছ এনএস বাই 60 বার। আচ্ছা, তুমি যদি একবার ঘুরে আসো, অ্যাঙ্গেল কতটুকু কভার করো, তুমি একবার ঘুরে আসলা, 0 থেকে শুরু করে একবার ঘুরে আসলা, তাহলে কিন্তু এটা একটা সার্কুলার পথ, তার মানে তুমি অ্যাঙ্গেল কভার করতেছো এতবারে, অ্যাঙ্গেল কভার করছো প্রতিবারে, অ্যাঙ্গেল কভার করি কি আমরা 2 পাই অ্যাঙ্গেল। কিন্তু একটা সার্কুলার পথে যদি আমরা ঘুরে আসি, 0 থেকে স্টার্ট করে আবার 0-তে চলে আসলে আমরা অ্যাঙ্গেল কভার করি 360 ডিগ্রি বা 2 পাই। তাহলে সে যদি এতবার ঘুরে, 1 সেকেন্ডে এতবার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে সে অ্যাঙ্গেল কতটুকু কভার করতেছে, প্রতিবারে সে 2 পাই অ্যাঙ্গেল কভার করছে, তাহলে পুরা এনএস বাই 60 বারে সে 2 পাই ইন্টু এনএস বাই 60 রেডিয়ান সে কভার করতেছে। এটা কি প্রতি সেকেন্ডে অ্যাঙ্গেল কভার করতেছে। এইটাই কি আমরা কি জানি, প্রতি সেকেন্ডে যতটুকু অ্যাঙ্গেল কভার করে তাকে কিন্তু আমরা বলি অ্যাঙ্গুলার স্পিড ওমেগা এস। সেটাই আমি এখানে লিখলাম, ওমেগা এস হবে হচ্ছে 2 পাই বাই এন এস বাই 60, 2 পাই এন এস বাই 60। আর আমরা আরেকটা জানি, রোটরও একইভাবে, রোটরটাও ঘুরতেছে, রোটরের ক্ষেত্রে কি হবে, 2 পাই এন আর বাই 60। এই ভ্যালুগুলা যদি আমি এখানে এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসাই, সেখান থেকে প্রুফ দেখতে পাবা যে স্লিপ ইকুয়াল টু আসে ওমেগা এস মাইনাস ওমেগা আর বাই ওমেগা এস। মানে দুইটা সূত্রের মাধ্যমে স্লিপ প্রকাশ করা যায়, একটা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিডের রেসপেক্টে, আরেকটা হচ্ছে রোটেশন পার মিনিটের রেসপেক্টেও আমরা স্লিপকে প্রকাশ করতে পারি। এই দুটো সূত্র বিভিন্ন সময় আমাদের লাগবে, বেশিরভাগ লাগবে এই সূত্র। এখন আমরা যাই, আরো কিছু সূত্র লাগবে পরবর্তীতে আমরা যখন পাওয়ারের অঙ্ক সলভ করব তখন আমাদের লাগবে, সেই জন্য এখন একটু দেখাই দিই। আমাদের ইকুয়াল টু ns minus nr divided by ns into 100, অথবা স্লিপ 100% অংশটা যদি বাদ দিয়ে দিই হিসাব করে, তাহলে কি হবে, স্লিপ s ইকুয়াল টু এস এন এস ইকুয়াল টু হচ্ছে ns মাইনাস nr। এনএস যদি এক পাশে নিয়ে আসি, দুইটা এনএস এক পাশে নিয়ে আসলাম, এনআর টাকে এক পাশে নিয়ে আসলাম, এনআর ইকুয়াল টু হবে এনএস মাইনাস এস এনএস, এটা হচ্ছে 1 - এস এনএস ইকুয়াল টু হচ্ছে এনআর। এইটা একটা সূত্র, এই সূত্রটা আমরা কখনো কাজে লাগাইতে পারি। এনআর হচ্ছে 1 - এস বাই এনএস। ধরো তোমাকে বলে দেওয়া হলো এনএস এত, এনএস হচ্ছে 1800 রোটেশন পার মিনিট, স্লিপ হচ্ছে 0.02, তাহলে আমাদের এনআর কত, তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করে এনআর বের করতে পারি। এনআরটাকে আবার আমরা এভাবে লিখতে পারি, এনআর না, স্লিপ ইকুয়াল টু কিন্তু আবার এটাও লেখা যায় ওমেগা এস মাইনাস ওমেগা আর ডিভাইডেড বাই ওমেগা এস। এই সূত্র থেকে আমরা পাবো ওমেগা আর ইকুয়াল টু হচ্ছে 1 - এস ওমেগা এস। এই দুটা সূত্র আমাদের বিভিন্ন অঙ্কে লাগতে পারে। আচ্ছা, এখন
নাও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আরো কতগুলো জিনিস জানবো। সেটা হলো আমরা শুরুতে কিন্তু যখন প্রথম দিন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পড়াইছিলাম তখন বলছিলাম যে রোটরটা হচ্ছে সেকেন্ডারির মতো, একটা ট্রান্সফরমারের সেকেন্ডারি হচ্ছে একটা রোটর, আর ট্রান্সফরমারের প্রাইমারি হচ্ছে স্টেটর। স্টেটরটা হচ্ছে আমাদের প্রাইমারির মতো। কারণ কি এখানে আমরা 3 ফেজ পাওয়ার সাপ্লাই দেই, পাওয়ার সাপ্লাই দিচ্ছি, তার ফলে ফ্লাক্স তৈরি হচ্ছে পাইনেট। এই ফ্লাক্সটার কারণেই কিন্তু ফ্লাক্সটা কাট করতেছে কাকে, ফ্লাক্সটা ওই যে যেভাবে হোক রোটেটিং করার কারণে তো কাট করতেছে রোটরকে, যার জন্য রোটরটাতে আমরা কি পাচ্ছি, একটা ইনডিউসড পাচ্ছি। এখানে কিন্তু ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, যেমন ট্রান্সফরমারের প্রাইমারিতে সাপ্লাই দিলে সেকেন্ডারিতে ভোল্টেজ ইনডিউসড হয়, এখানেও ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। ইনডিউসড এর কারণে কারেন্ট থেকে ফ্লাক্স, তারপর রোটেশন এগুলো পাচ্ছে। ওই অংশটা বাদ দিয়ে এখানে সাপ্লাই দিচ্ছি, এখানে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। সো এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। তো আমরা কিন্তু যখন ট্রান্সফরমারে প্রাইমারি সেকেন্ডারি পড়ছিলাম তখন আমাদের কাছে এই জিনিসটাই সত্য ছিল যে প্রাইমারিতে যদি 50 হার্টজের একটা ভোল্টেজ সাপ্লাই দেই, সেকেন্ডারিতেও 50 হার্টজের একটা ভোল্টেজ সাপ্লাই তৈরি হবে, ইনডিউসড হবে। ইনডিউস যেটা হচ্ছে তার ভোল্টেজ, তার ফ্লাক্স, তার ফ্রিকোয়েন্সি হবে 50 হার্টজ। তখন সত্য কি ছিল, সত্যটা হচ্ছে ছিল যে এই দুইজনই তখন স্থির, বোথ আর স্টেশনারি। প্রাইমারি সেকেন্ডারি বোথ স্টেশনারি। এর মধ্য দিয়ে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যা, এর মধ্য দিয়েও রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স তাই। তো সেই ক্ষেত্রে আমাদের দুইজনের ফ্রিকোয়েন্সি সেম পাওয়া যাচ্ছে। কিন্তু এখন আমাদের কি, স্টেটরে আমি সাপ্লাই দিচ্ছি, স্টেটরটা স্টেশনারি, সে একটা রেট অফ মানে ফ্লাক্স তৈরি করতেছে যেটা সময়ের সাথে সাথে ডিরেকশন চেঞ্জ করতেছে, সেটা কাট করতেছে রোটরকে। এখন রোটরের যে এক একটা কন্ডাক্টর, এভাবে করে কন্ডাক্টর আমাদের আছে, সিলিন্ডারের গায়ে বসানো আছে। এই কন্ডাক্টর গুলো কিন্তু এক এক সময় এক এক ভাবে ফ্লাক্স পাচ্ছে। ফাইনেট কিন্তু সবসময় তার মধ্যে দিয়ে একভাবে যাচ্ছে না। ফাইনেট এখান দিয়ে যাচ্ছে, একটু পর এদিক দিয়ে যাচ্ছে, তাহলে ও কি, ও একটা উপাংশ পাবে এই ফাইনেটের। এই যে ফাইনেটটা, ওর একটা উপাংশও পাবে। যখন এখানে আসবে তখন উপাংশটা চেঞ্জ হয়ে যাবে, আবার এখানে আসবে, চেঞ্জ হচ্ছে। তার মানে ফ্লাক্স কিন্তু ডিরেকশন চেঞ্জের জন্য ওর মধ্যে দিয়ে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সও কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। এটাকে আমরা একটা খুব কমন একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারি তোমাদের এইচএসসি লেভেলের। তোমাদের যদি মনে থাকে যে এইচএসসি তে আমরা ডপলার ইফেক্ট করছিলাম, ডপলার ইফেক্টই তো প্রবাবলি, হ্যাঁ। কি ছিল, আমরা যখন একটা ট্রেন থেকে একটা সিগন্যাল পাঠাচ্ছি, ট্রেনটা স্টেশনে এদিক থেকে ঢুকতেছে, এটা হলো ট্রেন, ট্রেন থেকে একটা সিগন্যাল পাঠাচ্ছি, তুমি দৌড়ায় এদিকে আসতেছো, এটা হচ্ছে ইউ, তুমি দৌড়ায় আসতেছো, তখন কিন্তু এই যে ট্রেনটা যে সিগন্যালটা দিচ্ছে তার ফ্রিকোয়েন্সি কিন্তু অরিজিনাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি পাবে না। তুমি যেহেতু ফাস্টার আসতেছো, এটা এদিক থেকে আসতেছে, দুইজনের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কিন্তু থাকতেছে, রিলেটিভ ভেলোসিটি, যার জন্য এই এই সিগন্যালটা যেটা তুমি পাচ্ছ তার ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তুমি ফাস্টার পাবা যেহেতু তুমি আগায় চলে আসতেছো ওর কাছে, তো তুমি যে ফ্রিকোয়েন্সিটা পাবা সেটা হাইয়ার ফ্রিকোয়েন্সি হবে অরিজিনাল ফ্রিকোয়েন্সির তুলনায়। বাট এমন যদি হতো, ট্রেনটা এদিক দিয়ে যাচ্ছে, তুমিও এদিকে যাচ্ছ, তোমাদের দুজনের স্পিডই সমান, তার মানে সময়ের সাথে সাথে তোমাদের কোনো চেঞ্জ নাই। ও যদি সিগন্যালটা পাঠায়, সিগন্যালের ফ্রিকোয়েন্সি যা হবে, তুমি একই স্পিডে যদি মুভ করো, সময়ের সাথে সাথে একই অবস্থা হবে, এর ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ তোমরা পাবা না, একই সিগন্যাল পাবা যেটা ফ্রিকোয়েন্সি অরিজিনাল। কিন্তু এমন যদি হয় ট্রেনটা এদিকে আসতেছে, তুমি এদিকে চলে যাচ্ছ, এরকম অপোজিট ডিরেকশন বলো কাছাকাছি বলো, মানে মেইন কথা তোমাদের দুজনের মধ্যে যদি রিলেটিভ ভেলোসিটি থাকে তাহলে ফ্রিকোয়েন্সিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সময়ের সাথে সাথে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল সিগন্যাল আমরা যে সিগন্যালটা পাবো সেটা অরিজিনাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি হবে না, চেঞ্জ হয়ে যাবে ফ্রিকোয়েন্সিটা। সেম অবস্থা হবে আমাদের এখানেও, যেহেতু মেশিনের একজন ঘুরতেছে সেটা হচ্ছে ফাইনেট, ফাইনেটটা ঘুরতেছে, সাথে সাথে ফাই আরটাও ঘুরতেছে, বাট দুইজনের স্পিড কিন্তু চেঞ্জ, ওর স্পিড এটা, ওর স্পিড এটা। এই কারণে দেখা যাবে ফাই আর এর মধ্য দিয়ে যে ফ্লাক্সটা যাচ্ছে সেই ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, যার কারণে এই রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সও সেম থাকবে না। তার মানে এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটাতেও আমাদের একটা ভিন্নতা আসবে, ফ্রিকোয়েন্সিটা অরিজিনাল সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেটা, সেই ফ্রিকোয়েন্সি থাকবে না। এই ফ্রিকোয়েন্সিকে আমরা বলবো এফ আর।
নাম দিব হচ্ছে এফআর নামে, যে ফ্রিকোয়েন্সিটা ভিন্ন হবে, অরিজিনাল ফ্রিকোয়েন্সি সমান হবে না। এটা কি আমাদের ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ এস, আর রোটরের ফ্রিকোয়েন্সি, সিগন্যাল রোটরে যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এফ আর। এই এফ আর আর এফ এস এর মধ্যে ডিফারেন্স থাকবে, এফ আর টা হচ্ছে ছোট হবে, এফ এস টা বড় হবে। আচ্ছা, এখন এই রিলেশনশিপটা আমরা বুঝতে পারলাম যে এফারটা আমাদের ভিন্ন ভিন্ন হবে। এখন আমরা যাব কি নেক্সটে যাই, এফআর এর সাথে এফএস এর রিলেশনশিপটা কি হবে। আচ্ছা, স্লিপ জিনিসটা আমি বলছি, স্লিপটা কি, স্লিপ ছিল আমাদের এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। এই স্লিপটা হচ্ছে লোড ডিপেন্ডেন্ট, ডিপেন্ড করবে লোডের উপর, ডিপেন্ডেন্ট অন লোড। আমরা যদি লোড বাড়াই, আমি যদি ধরো লিফটে একটা লিফট কানেক্টেড ছিল তোমার মোটরের সাথে, এবার দুইটা লিফট কানেক্ট করে দিলাম, লোড বাড়বে, তাহলে কিন্তু আমার মোটরটা ঘুরতে সমস্যা হবে, স্পিড এটা আমাদের ডিক্রিজ করবে। স্টেটর, সরি স্টেটর কিন্তু সেমই থাকবে, কারণ স্টেটর স্পিড কার কার উপর ডিপেন্ড করে, স্টেটর স্পিডের যদি ইকুয়েশন দেখো সেটা হচ্ছে 120 এফ বাই পি। এফ কনস্ট্যান্ট, নাম্বার অফ পোলস কনস্ট্যান্ট, তাহলে এনএস কখনো চেঞ্জ হবে না, একটা মেশিনের এনএস চেঞ্জ হবে না। আমাদের চেঞ্জ হবে কি, লোড চেঞ্জ হইলে এনআরটা চেঞ্জ হবে, এনআর যদি চেঞ্জ হয় তাহলে আমাদের স্লিপটা চেঞ্জ হবে, স্লিপটা ভ্যারি করবে, স্লিপ ভ্যারি করার সাথে সাথে আমাদের এফ আরটাও ভ্যারি করবে। কারণ ভিন্ন ভিন্ন স্পিডে যদি ঘুরে, ধরো আমার অবস্থাটা কি, এনএস একটা নির্দিষ্ট স্পিডে এভাবে করে, সরি ফাই এস একটা নির্দিষ্ট স্পিডে ঘুরতেছিল, তাকে যে ফলো করতেছে ফাই আর, সে কখনো লোডের উপর ডিপেন্ড করে, কখনো মোটামুটি তার কাছাকাছি স্পিডে, মানে বেশ ক্লোজে ক্লোজে আছে, লোড বাড়াই দিলাম, তাহলে ও যখন এখানে পৌঁছালো আমি বেশি দূর পৌঁছাতে পারবো না, আমার ফাইয়ার আর ওর মধ্যে একটা বিশাল ডিস্টেন্স থেকে যাবে, একটা গ্যাপ, আস্তে আস্তে যাবে, আমি বেশি দ্রুত যেতে পারবো না, এফআর সেই অনুযায়ী চেঞ্জ হবে। এখন আমার কথা, এফআর এর রিলেশনশিপটা কেমন হবে, এফআর কিভাবে চেঞ্জ হবে, তার তো একটা ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন আমাদের দরকার, বা একটা একটা ইন্টারপ্রিটেশন দরকার আমাদের, ফিজিক্যাল একটা ইকুয়েশন দরকার, যেখান থেকে আমি বুঝতে পারবো যে কতটুকু লোড দিলে আমার ফ্রিকোয়েন্সি কেমন হতে পারে, কি হবে না। তো সেটা বের করার জন্য আমরা মোটামুটি একটা গ্রাফে প্লট করে বের করতে পারি। ধরো কি কি জানি আমি ইনফরমেশন, স্লিপ এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস, স্লিপ কখন জিরো হবে, স্লিপ ধরো জিরো কখন, যখন এনএস ইকুয়াল টু এনআর, দুইজনই যখন সমান হয়ে যাচ্ছে, ধরলাম কোনো সিচুয়েশনে কোনো একটা মোমেন্টের জন্য দুজন সমান হয়ে গেছে, তখন স্লিপ হয়ে যাবে জিরো। তো স্লিপ যদি জিরো হয় আমার অবস্থাটা কি, দুইজনই সমান সমান স্পিডে যদি ঘুরে, তখন কি কোনো ভোল্টেজ ইনডিউস হবে, হবে না কিন্তু। আমি এটাই সমস্যা বলছিলাম, যে দুইজনই যদি একই স্পিডে ঘুরে, রোটরটা রোটেট করতেছে দেখেই, চেঞ্জ হচ্ছে দেখেই আমার রোটরের, সরি ফ্লাক্সটা রোটেট করতেছে দেখেই ফাইনেটটা, রোটরের যে রোটর গুলা আছে, কন্ডাক্টর গুলা আছে, ওরা কি করতেছে, ওদের মধ্য দিয়ে ফ্লাক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সরে সরে যাচ্ছে, তখনই তারা ওকে ওরা ওর মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে, যার জন্য কারেন্ট তৈরি হচ্ছে, যার জন্য ফ্লাক্স তৈরি হচ্ছে এবং মেশিনটা ঘুরতেছে। এখন যদি দুইজনের স্পিড সমান হয়ে যায়, তখন তো মেশিনটা আর কাজ করবে না, কারণ তখন কিন্তু ওদের মধ্যে সরে যাবে না, ও ফিল করবে ও সরতেছে, ও সরতেছে, সমান সমান বরাবর যদি থাকে, মনে হবে সবসময় একই মানে একই একই ফ্লাক্স ও সবসময় পাচ্ছে, তখন কোনো ভোল্টেজ ইনডিউস হবে না, আইআর তো প্রশ্নই আসে না, ফাইআরও হবে না। ভোল্টেজ যদি ইনডিউস না হয় তাহলে সেখানে ফ্রিকোয়েন্সি কি হবে, কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না, জিরো, কোনো ভোল্টেজই নাই, তার আবার ফ্রিকোয়েন্সি জিরো, তার মানে স্লিপ যখন জিরো, আমি যদি স্লিপটাকে এই বরাবর প্লট করি, ফ্রিকোয়েন্সিটাকে এই বরাবর প্লট করি, তাহলে জিরো স্লিপের জন্য জিরো পাবো, এটা হলো আমাদের জিরো জিরো পয়েন্ট। আচ্ছা, এখন স্লিপটাকে ভাবি, আমার কি অবস্থায়, এনএস মাইনাস এন আর ডিভাইডেড বাই এনএস, ভাবলাম স্লিপ যখন একদম কোনোভাবে মেশিনটাকে আমি একদম স্টপ করে রাখছি, জোর করে মানে লোড বাড়াতে, ধরো লোড বাড়াবো, স্পিড আমার কমলো, লোড আরো বাড়ালাম, স্পিড আরো কমলো, লোড আরো বাড়ালাম, স্পিড আরো কমলো, একসময় স্পিডটা কমতে কমতে জিরো হয়ে গেল,
জিরো যখন হয়ে গেল তখন এটা কি হবে, এই অংশটা জিরো, তাহলে স্লিপ কি হবে, এনএস বাই এনএস মানে 1। স্লিপ যখন 1 তখন কি হবে, এই অবস্থাটা কিন্তু একদম ট্রান্সফরমার মতো। ট্রান্সফরমার কি ছিল, প্রাইমারি সেকেন্ডারি দুইজনই স্থির অবস্থায় ছিল, কেউই কিন্তু মানে ফিজিক্যালি মুভ করতেছে না। এখন আমি তাই করলাম, এনআর কে একদম স্টপ করে দিলাম, তাহলে কি হবে, মুভ করতেছে না। মুভ যদি না করে তাহলে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি, তাহলে মুভ যদি না করে তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি কি হবে, ট্রান্সফরমারে যা ছিল তাই। ট্রান্সফরমারে প্রাইমারি ফ্রিকোয়েন্সি এবং সেকেন্ডারি ফ্রিকোয়েন্সি কিন্তু সেমই ছিল, আমাদের এই ক্ষেত্রেও তাই হবে। যখন স্লিপ 1 তখন ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ এস, সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান, একটা স্ট্রেট লাইনের মতো হবে। এখন কোনো একটা পয়েন্টকে ইজিলি আমরা বের করতে পারবো, এই যে স্ট্রেট লাইন তার স্লোপ হচ্ছে এম হচ্ছে এফ এস, তাহলে আমাদের যে এফআরটা হবে, আচ্ছা কারো যদি প্রশ্ন থাকে এমটা এফএস কেন হয়, আমরা এটাকে ভাবতে পারি একটা জিরো ক্রসিং স্ট্রেট লাইন, তাহলে এটা হবে হচ্ছে y ইকুয়াল টু এম এক্স, এক্স হচ্ছে এস আর ওয়াই হচ্ছে এফ আর। এস যখন 1 বসাবো তখন এম ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে এফ এস, ওই সময় স্লিপ 1 যখন এফ আর হয়ে যাবে এফ এস এর সমান, তার মানে এমটা হচ্ছে আমাদের এফ এস। তাহলে ইকুয়েশনটা হচ্ছে এরকম, এফ আর ইকুয়াল টু এফ এস এস বা এস এফ এস। এই ইকুয়েশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, যে কোনো একটা সময় আমার সেকেন্ডারি সাইড বা রোটরের যে ভোল্টেজ ইনডিউসড হবে তার ফ্রিকোয়েন্সি এফ আর হবে, সরি এটা এস, সেটা হবে আমার সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং ওই সময়কার স্লিপের গুণফলের সমান। আচ্ছা এখন নেক্সট টপিকে নেক্সট নেক্সটটা কি, সেটা হলো একটা অঙ্ক করবো আমরা। সেটা হলো, আমার কাছে আপাতত সফট কপি যেটা আছে, আবার হার্ড কপির আবার এডিশন ভিন্ন, যার জন্য ভিন্ন হতে পারে। তোমাদের কারো বইতে হয়তো 6.1, কারো এখানে হয়তো 7.1। আচ্ছা, এই ম্যাথটা চ্যাপ্টার 7-এ পাওয়া যাবে কোনো কোনো বইতে, চ্যাপ্টার 6। ম্যাথটা কি বলছে, ম্যাথটা হচ্ছে 208 10 horse power 4 pole 60 hertz Y connected induction motor has a full load slip of 5%. 5%। আমাদেরকে বের করতে হবে সিনক্রোনাস স্পিড কত, এনএস কত, রোটর যে ঘুরতেছে রোটরের স্পিড কত, রেটেড স্পিড বলছে ওরা। রোটরের রেটেড স্পিড মানে হচ্ছে ফুল লোড স্পিড, আমরা তো ফুল লোডের স্লিপই বলা আছে, সো রোটরের স্পিড বের করতে পারবো। রোটরের যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে তার ফ্রিকোয়েন্সি কত, এবং রোটরের যে শ্যাফটটা ঘুরতেছে এই শ্যাফটের উপর টর্ক কত, টর্ক কত, টর্ক শ্যাফট নাম দিতে পারা হচ্ছে, শ্যাফট এভাবে না লিখে লিখতে পারি তাও এম কত। এইটা আমরা একটা একটা করে দেখি। সেটা হচ্ছে কি কি ইনফরমেশন আছে, আমাদের ভোল্টেজটা দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে। এই যে পাওয়ারটা এটা হলো আউটপুট পাওয়ার, ফুল লোডে যখন মেশিনটা চলবে তখন সেই মোটরটা আউটপুটে যে মেকানিক্যাল পাওয়ার দিবে, আউটপুট ফুল লোড মেকানিক্যাল পাওয়ার। পরে যখন আমরা এফিসিয়েন্সির অঙ্ক করব তখন এটা অনেক সময় মাথায় রাখতে হবে যে
সাধারণত এখানে যে রেটিং পাওয়ারটা লেখা থাকে এটা হচ্ছে ভিতরে লস ইনপুট, এটা মিন করবে না, একদম ফাইনালি গিয়ে আউটপুটের যে লোডে যে পাওয়ারটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের 10 হর্স পাওয়ার। আচ্ছা, 4 পোল মেশিন, পি হচ্ছে আমাদের 4 পোল, এফ হচ্ছে 60 হার্জ। মেশিনটার যে থ্রি ছিল, কি বলে যে এ বি সি ফেজ পেঁচানো ছিল, এদের এক মাথা শর্টেড, আরেক মাথা লাইন 1 এ, এক মাথা লাইন 2 তে, আরেক মাথা হচ্ছে লাইন 3 তে গেছে। এটা হচ্ছে ওয়াই কানেক্টেড অবস্থায় ছিল। স্লিপ দেওয়া আছে 5%, মানে 0.05। আমাদের এনএস বের করতে হবে। এনএস এর সূত্র আমরা জানি, এনএস ইকুয়াল টু হচ্ছে 120 এফ বাই পি। এফ তো 60 হার্জ, ই তো 4 পোল, এটা যদি বসাও এটা আসে হচ্ছে 1800 রোটেশন পার মিনিট। আচ্ছা, আর কি বাকি আছে? আর বাকি আছে হচ্ছে এন আর। এন আর ইকুয়াল টু, আমরা একটু আগে সূত্রটা প্রুভ করছিলাম, 1 মাইনাস এস বাই এন এস। 1 মাইনাস 0.05 ইন্টু 1800, এটা আমাদের আসে 1710 রোটেশন পার মিনিট। এফআর কি হবে? এফআর আসবে হচ্ছে, এফআর এর সূত্র পাইছিলাম কি, এস এফ এস। এস হচ্ছে 0.05 ইন্টু 60 হার্জ, এটা আসবে হচ্ছে 3 হার্জ। এখন আমাদের লাস্ট যেটা বাকি সেটা হলো টাউ এম, টর্ক। আমরা জানি টর্কের যদি সূত্রটা তোমাদের মনে থাকে, ফোর্স, এই সূত্রটা তোমরা ছোটবেলায় প্রমাণ করছিলা। ফোর্স ইকুয়াল টু হচ্ছে, সরি, পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি। এটা হচ্ছে পাওয়ার, যে পরিমাণ পাওয়ার কনজিউম করবে সেটা হচ্ছে এফভি। আর এই পাওয়ার ইকুয়েশনটাই আমরা অন্যভাবে লিখতে পারি, এফ এর জায়গায় রোটেশনাল ফোর্স দিব, সেটা হলো টর্ক, আর রোটেশনাল ভেলোসিটি বা অ্যাঙ্গুলার স্পিড দিব টাউ ওমেগা, পি ইকুয়াল টু টাউ ওমেগা, এটা আমরা জানি। পি কত? পি জানি আমরা 10 হর্স পাওয়ার। টাউটা জানি না, ওমেগাটা বের করতে পারি। ওমেগা কি? যেহেতু রোটরের শ্যাফটের টর্ক বের করতে বলছে, তাহলে রোটরের অ্যাঙ্গুলার স্পিডটা ব্যবহার করতে হবে। রোটরের অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে 2πn/6, এটা হচ্ছে ওমেগা আর। আর পি আমরা জানি 10 হর্স পাওয়ার, এটাকে আমাদের নিতে হবে কি, জুলে নিতে হবে, সরি ওয়াটে নিতে হবে। ওয়াট, পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। ওয়াটে নেব 746, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তারপরে টাউ হবে, পি বাই ওমেগা আর। এই ভ্যালুগুলো আমরা বসাই দিব। বসাই দিয়ে টাউ পাওয়া যাবে 41.7 নিউটন মিটার। আচ্ছা, এখন এরপরে আমরা শিখবো হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। এই যে জিনিসগুলো পড়াচ্ছি এটা হচ্ছে চ্যাপম্যানের 7.2 আর 7.3। এটা হলো আমার কাছে যে সফট কপি আছে সেই বইটার, অথবা 6.2, আবার অন্য কোনো এডিশনে 6.2, 6.3 হতে পারে। হ্যাঁ, একটু দেখবো। আচ্ছা, এখন ইন্ডাকশন মোটরের চ্যাপ্টারে 2 নম্বর আর্টিকেল আর 3 নম্বর আর্টিকেল।
ইকুইভ্যালেন্ট সার্কিট একটা ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট, ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? বারবার আমি বলছি এই জিনিসটা হচ্ছে একটা ট্রান্সফর্মার মতো, তাহলে আমি ভাবতে পারি ট্রান্সফর্মার মতোই তার আচরণ হবে। প্রাইমারি থাকবে, প্রাইমারিটা হচ্ছে স্টেটর, একদম আগের মতো কোর লস, কপার লস, লিকেজ রিঅ্যাকটেন্স, প্রাইমারিতে সাপ্লাই, তারপরে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স একেবারে একই রকম হবে। এটা হচ্ছে রোটর, রোটরে ভোল্টেজ ইনডিউস হচ্ছে ইয়ার যে এক্সআর, আর হচ্ছে রোটরের রেজিস্ট্যান্স। এখানের মধ্যে এই আগে ছিল কি ট্রান্সফরমার সবই কিন্তু কনস্ট্যান্ট ছিল, একবার তৈরি হয়ে গেলে সব ফিক্স। এখানে সাপ্লাই কি দিচ্ছি জাস্ট ওটা হয়তো একটু ভ্যারি, কিন্তু এবার এইটা এইটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা মোটামুটি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, বাট এই যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে এটা কিন্তু ডিপেন্ড করবে আমাদের স্লিপের উপরে। স্লিপ কার উপর ডিপেন্ড করবে? লোডের উপর। আমরা কিরকম লোড দিচ্ছি তার উপরে স্লিপ যা ডিপেন্ড করবে, স্লিপের উপর ডিপেন্ড করে। স্লিপ বলতে কি যে দুইজনের মধ্যে ডিফারেন্স এনএস এনআর এর, রোটরটা কি স্পিডে ঘুরতেছে তার উপর ডিপেন্ড করে এনএস এনআর এর একটা রিলেশনশিপ হবে, সেই অনুযায়ী আমাদের ভোল্টেজ ইনডিউস হবে। আর সেই অনুযায়ী কিন্তু এক্সআরটা কি, এক্সআর কিন্তু 2/f/l, এফটা কি ফ্রিকোয়েন্সি, এফআর, এফআরটা কিন্তু কন্টিনিউয়াসলি স্লিপের উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে, সো এটাও চেঞ্জ হবে। তবে রোটরের যে কন্ডাক্টর তার রেজিস্ট্যান্স কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমি কিন্তু যখন সেকেন্ডারি আঁকতাম তখন কিন্তু এরকম করে লিকেজ রিঅ্যাকটেন্স, ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স আর এই জায়গাটা ওপেন রাখতাম, যেখানে লোড কানেক্ট হবে, হয় ইন্ডাকটিভ লোড অথবা রেজিস্টিভ লোড অথবা ক্যাপাসিটিভ লোড, এরকম লোড অ্যাড। বাট এই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো লোড নাই, আমরা কি করি রোটরের অন্য মাথাটা কিন্তু শর্ট সার্কিট করে দিই, তাহলে এখানে যদি রোটর রেজিস্ট্যান্স বসাই বাকি অংশ কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে, বাট লোড অংশটা এই জিনিসটা না, শর্টেড, তাই না? আমরা রোটর বার গুলা কিন্তু শর্ট করে দিচ্ছি। আবার ওন রোটরটাও আমরা যে লেকচারটা দেখে থাকি কনস্ট্রাকশনে, সেখানে ওন রোটরও কিন্তু দুই মাথাটা, এক মাথা তো ইন্টারনালি শর্ট করা আছে, আর আরেক মাথা যেটা বের করা হয়েছে সেটা রেজিস্ট্যান্সের থ্রুতে শর্ট করা হতে পারে অথবা এমনিতে শর্ট করা হতে পারে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। পার্থক্য কোন কোন জায়গায় হবে? ট্রান্সফরমারের সাথে পার্থক্য হবে কোন কোন জায়গায়? একটা পার্থক্য এই যে এই ইয়ারটা চেঞ্জিং, এক্সআরটা চেঞ্জিং, ফ্রিকোয়েন্সি এফআরটা চেঞ্জিং। আর একটা হচ্ছে যেহেতু ট্রান্সফরমার কনস্ট্রাকশনে যদি তোমরা দেখবা যে ট্রান্সফরমার স্টেটর এবং রোটরের মাঝখানে এয়ার গ্যাপ আছে, বাতাস আছে। আর ট্রান্সফর্মার বললাম কি না, ইন্ডাকশন মোটরের স্টেটর এবং রোটরের মাঝখানে এয়ার গ্যাপ বা বাতাসের গ্যাপ আছে, থাকতে হবে। কিন্তু আমরা যখন ট্রান্সফর্মার বানাই তখন কিন্তু ফ্লাক্স যে যাচ্ছে কোর দিয়ে যাচ্ছে, বাতাস দিয়ে যাচ্ছে না বললেই চলে, সব কোর দিয়েই যাবে। তো যার কারণে এখানে যে রিলাক্টেন্স থাকবে আর এখানে রিলাক্টেন্স থাকবে পার্থক্য আছে, এখানকার রিলাক্টেন্স বেশি হবে কারণ এখানে মাঝ পথে কোর, মাঝে বাতাস, আবার কোর, সো এয়ার এর রিলাক্টেন্স অনেক বেশি, সো রেজাল্টেন্ট সিরিজ রিলাক্টেন্স অনেক বেশি হবে। এই ক্ষেত্রে কিন্তু সব কোর, সো এখানকার রিলাক্টেন্স কম হবে। তো এটা ম্যাগনেটাইজ করতে আমাদেরকে বেশি পরিমাণ কারেন্ট দিতে হবে। এই ক্ষেত্রে স্টেটরের স্টেটর থেকে রোটরে ওই ম্যাগনেটাইজিং করতে যখন আমরা যাব তখন হচ্ছে আমাদের বেশি পরিমাণে কারেন্ট ফ্লো করতে হবে, এই কারেন্টটা বেশি হতে হবে, দিয়ে যে কারেন্টটা যাচ্ছে বেশি হতে হবে। কারেন্ট বেশি হওয়াটাকে আমরা ইন্টারপ্রেট করতে পারি অন্যভাবে, এক্সএমটা কম হবে। তার মানে একটা ট্রান্সফরমারের যে এক্সএম আর একটা ইন্ডাকশন মোটরের যে এক্সএম, ইন্ডাকশন মোটরের এক্সএমটা হচ্ছে ছোট হবে কারণ তার মধ্য দিয়ে বেশি কারেন্ট যেতে হবে, কারণ ওখানে রিলাক্টেন্স বেশি, ম্যাগনেটাইজ করতে কষ্ট হচ্ছে বেশি, বেশি বেশি কারেন্ট দিয়ে তারপরে আমার এই কাজটা করতে হবে। এরকম কিছু পার্থক্য আছে ট্রান্সফরমারের সাথে। আর আরেকটা হচ্ছে আমরা যে এ বলি, এই যে এটা হচ্ছে ভিপি বাই বিএস, এটা যে সূত্র দিলাম, এই ক্ষেত্রে কিন্তু এ বলতে ঠিক বলা যাচ্ছে না এ মানে কি। প্রাইমারিতে না হয় তার প্যাচাইছি বলতে পারি,
সেকেন্ডারিতে তো কন্ডাক্টর বার আছে, 100% বলা যাবে। ওন রোটরের ক্ষেত্রে আবার বলা যায়, কারণ ওখানে তার পেঁচানো আছে। কিন্তু রোটর কন্ডাক্টর স্কুইরেল কেজ যেটা, সেই ক্ষেত্রে বলা যায় না। এই ক্ষেত্রে আমরা হিসাব হিসাব করে একটা ধরে নেই যে এ ইফেক্টিভ নামে একটা টার্নস রেশিও আছে, এ ইফেক্টিভ। তো সেভাবে করে ক্যালকুলেশন করি। এটা আসলে লাগে না, তোমার টেস্ট গুলো যদি দেখো একবারে সব রেজাল্ট আসে, এ ইফেক্টিভ নিয়ে আমরা এত চিন্তা করি না। আর ট্রান্সফর্মার মতো আসলে এত সুন্দর, এত স্পষ্ট ডিভাইস না। এখানে যখন আমরা ক্যালকুলেশন গুলো দেখবো, সেখানেও কিছু হয়, ফ্রিকোয়েন্সি চেঞ্জ জন্য লসের কিছু এফেক্ট আছে, যার জন্য আমরা আসলে যা পাই অ্যাকুরেট রেজাল্ট পাই না সবগুলো প্যারামিটার। এই যে এক্স আর এক্স আর আর বা প্রাইমারি সাইডের আর1 x1, এগুলো এত এত প্রিসাইজ পাই না। আচ্ছা, এখন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা এখন রোটর সাইডটাতে একটু ফোকাস। রোটর সাইডে, কারণ প্রাইমারিতে সাইডে আসলে তেমন কিছু নাই, ট্রান্সফরমার মতোই। ইয়ার এখানে হচ্ছে এক্স আর, এটা হচ্ছে আর আর এক্স আর। এই জায়গাটাতে লোড লাগানোর কথা ছিল, বাট এখানে তো ইলেকট্রিক্যাল কোনো লোড নাই, এই জায়গাটা হচ্ছে শর্ট সার্কিট। এখন ইয়ার এর অবস্থাটা কি হবে? ইয়ার ইয়ার ভ্যারি করবে কিভাবে? স্লিপের উপর ডিপেন্ড করে। সেটা আমরা একটা গ্রাফিক প্লট করি। স্লিপ যখন জিরো, স্লিপ যখন জিরো, স্লিপ জিরো মানে কি? এনএস এনআর এর সমান, তখন কিন্তু কোনো ভোল্টেজ তৈরি হবে না। ইয়ার ভোল্টেজ ইনডিউস যেটা হবে জিরো, তার মানে জিরো জিরো পয়েন্টে থাকবে। স্লিপ যখন ওয়ান, তার মানে এনআর হলো জিরো, আমার স্লিপ হচ্ছে ওয়ান। আমি কোনোভাবে মেশিনটাকে একদম ধরে রাখছি বা কোনো লোড দিচ্ছি, যার কারণে মেশিনটা ঘুরতে পারছে। এই অবস্থাতে একদম ট্রান্সফরমার মতোই অ্যাকশন হবে। তখন যে ভোল্টেজটা তৈরি হবে তার নাম আমরা দিচ্ছি ইয়ার জিরো। তাহলে এই সময় যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে তার নাম হচ্ছে ইয়ার জিরো। স্ট্রেট লাইন এই বরাবর ইয়ার। তাহলে একইভাবে আগের মতো রিলেশন ইয়ার হবে যে কোনো সময়, যে কোনো এক মোমেন্টে, কোনো এক লোডের জন্য যখন স্লিপ এস, এরকম একটা সময় ইয়ার যেটা ইনডিউস হচ্ছে সেটা হবে ওই সময়কার স্লিপ, এবং যখন স্লিপ ওয়ান, সেই সময় যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে তার সমান। এটা হচ্ছে আমাদের ইয়ারের জন্য ইকুয়েশন। একইভাবে যেটা আমরা পাইছিলাম ফ্রিকোয়েন্সির জন্য এস। এই ইকুয়েশনটা থেকে আমরা যদি এক্স আর টা বের করি, এই যে এক্স আর টা, এক্স আর ইকুয়াল টু হবে 2 পাই এফ আর এল। 2 পাই এফ আর মান কি? এস এফ এস এল। তার মানে আমরা বলতে পারি যখন আমার এফ আর টা এফ এস এর সমান হবে, কখন হবে? এটা দেখো, এখানে আমি এই অংশটাতে আসি। এক্স আরটা তো আমি বলছিলাম স্লিপের উপর ডিপেন্ড করবে। এক্স আর কখন কি হবে? এক্স আর ইকুয়াল টু 2 পাই এফ আর এল। এখন এফ আর ধরলাম কোনো একটা সময় এফ এস এর সমান। এফ এস এর সমান কখন হয়? যখন স্লিপ হচ্ছে ওয়ান হয়। তো এই অবস্থাতে এক্স আর এর নাম দিচ্ছি আমরা জিরো, মানে মেশিনটা যখন স্টপড অবস্থায় আছে, স্টিল অবস্থায়, এস ইকুয়াল টু ওয়ান মানে কি? মেশিনের এনআর হচ্ছে জিরো, তার মানে মেশিনটা ঘুরতেছে না। এই অবস্থাতে যেটা এক্স আর পাওয়া যাবে সেটা নাম দিচ্ছি এক্স আর জিরো, সেটা হচ্ছে 2 পাই এফ এস এল। তাহলে যে কোনো সময় এক্স আর হবে 2 পাই এফ আর এল। এফ আর ইকুয়াল টু ওই সময়ের স্লিপ ইন্টু এফ এস এল। এফ এস এল এই সূত্র থেকে আমরা পাবো কি? এস এক্স আর সি। তার মানে এক্স আর ইকুয়াল টু হবে এস এক্স আর সি। আমি তিনটে ইকুয়েশন একটু লিখি।
এই ইকুইভ্যালেন্স সার্কিটেই আমি আঁকতে পারি ER মানে আসলে হচ্ছে SER 0, JSXR 0, RR। রেজিস্ট্যান্স তো চেঞ্জ হবে না, এটা শর্ট সার্কিট। এখন দেখি এইটাকে আরেকটা স্টেপ আমরা চেঞ্জ করি, সেটা কিভাবে। ধরো এখান দিয়ে যে কারেন্ট এবার রোটরে যাবে, I ইকুয়াল টু I রোটর ইকুয়াল টু কি SER 0 বাই SXR 0 প্লাস উপরে নিচে SS দিয়ে বাদ দিয়ে দিলে থাকবে কি ER 0 বাই JXR 0 প্লাস RR বাই X। তার মানে এই সার্কিটটা একদম এই সার্কিটটা কি ইকুইভ্যালেন্টলি আমরা লিখতে পারি। যেমন অনেক সময় থাকে না যে আমার আসলে ছিল কি 5 ভোল্টের একটা ব্যাটারি ছিল, 2 ওহমের একটা রেজিস্ট্যান্স ছিল, যার জন্য আমার কারেন্ট যাচ্ছিল কি কারেন্ট যাচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। এইটাই আমরা এইভাবে লিখতে পারি। এখানে আছে আমার 10 ভোল্টের ব্যাটারি, এখানে আছে আমার 4 ওহম রেজিস্ট্যান্স, কারেন্টটা হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। বাইরে থেকে দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে দুইটাই একজন আরেকজনের ইকুইভ্যালেন্ট সার্কিট। অথবা আমার কাছে ছিল 3টা রেজিস্ট্যান্স প্যারালাল, 2 ওহমের 2টা রেজিস্ট্যান্স প্যারালাল ছিল। এটাকে আমি একবারে, যদিও দুইটা আলাদা আলাদা, একবারে আমি লিখতে পারি কি 1 ওহমের একটা রেজিস্ট্যান্স। সেম কাজটা এখানে আমরা করব। এটা পরবর্তীতে পাওয়ারের জন্য আমাদের ডিরাইভেশনের জন্য, মেকানিক্যাল পাওয়ারের ক্যালকুলেশনের জন্য সুবিধা হবে। এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি যে মেশিনটাতে ভোল্টেজ ইনডিউস হচ্ছে ER 0, এই যে ER 0 ভোল্টেজ ইনডিউস হচ্ছে, যে ইন্ডাকশন অংশটা আছে সেটা হচ্ছে XR 0 মানে লিকেজ রিঅ্যাকট্যান্স, আর রেজিস্ট্যান্সটা RR না, আসলে ভাবতে পারি, কল্পনা করতে পারি আসলে রেজিস্ট্যান্সটা হচ্ছে RR বাই X। এটা হচ্ছে আমাদের আরেক স্টেপের ইকুইভ্যালেন্ট সার্কিট। আজকে এতটুকুই থাকবে।